প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে যে সুপারিশমালা সরকারের কাছে পেশ করেছে তা নিয়ে রাজনীতির মাঠ এখন বেশ গরম। বিএনপি সহ বেশ কিছু দল একে প্রতিশ্রুতি ভঙ্গ ও তামাশা বলে অভিহিত করেছে, আবার কেউ কেউ স্বাগতও জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে অনেকেই প্রশ্ন তুলেছেন। আজাদ মজুমদার, জুলাই সনদ, গণভোট, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে সরকার কি ভাবছে অথবা কি উদ্যোগ? প্রথমত আপনি নিজেও বলেছেন, আমরা সবাই জানি এটা একটা সুপারিশ। সুপারিশ মানে হচ্ছে যে এটা গ্রহণে বাধ্যবাধকতা নেই, কারণ জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে কোনো সিদ্ধান্ত দেয়নি। এই সুপারিশ থেকে সরকার যেটাকে ভালো মনে করবে সেটা সরকার গ্রহণ করবে, এবং সেটা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর যে সেন্টিমেন্ট সেটাকেও সরকার রেসপেক্ট করে, এবং সবার সেন্টিমেন্টকে অ্যাকোমোডেট করে, সবার যে যুক্তি সেগুলোকে অ্যাকোমোডেট করে আমাদের দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে বলে সরকার বিবেচনা করবে, আমরা আশা করি সেই সিদ্ধান্তটা নেবে। আমরা এই আলোচনা যখন করছি তখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আসেনি, তবে আমি আবারও রিপিট করতে চাই, কয়েকদিন আগে আমাদের আইন উপদেষ্টা যেটা বলেছেন যে সরকার এ বিষয়ে খুব শিগগিরই একটা সিদ্ধান্ত দেবে। সরকারের নিজস্ব বিবেচনায় যেটাকে দেশের জন্য সবচেয়ে ভালো মনে হবে। গণভোট তো হবে, এটা আমরা ধরে নিচ্ছি, জি, কিন্তু সেটা কখন হবে এই প্রশ্নটা বড়। অবশ্যই গণভোট হবে, এ বিষয়ে মোটামুটি একটা ঐকমত্য হয়েছে, এবং সময় নিয়ে বড় রাজনৈতিক কিছু দল তাদের একটু পরস্পর বিরোধী অবস্থান আছে, কিন্তু এক্ষেত্রে আসলে দুটো প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে যারা আছেন, বিএনপি এবং জামাত, যদি আপনি বলেন তাদের যে অবস্থান, তাদের আসলে উভয়েরই অবস্থান থেকে কিছু যুক্তি আছে। যেমন আপনার যারা বলছে যে গণভোটটা আগে হওয়া দরকার, তারা মনে করে যে আপনার যদি জাতীয় নির্বাচনের দিন যদি গণভোটটা হয় তাহলে গণভোটের দিকে আসলে কারো সেভাবে মনোযোগ থাকবে না, সবাই যার যার আসনটা নিশ্চিত করার দিকে মনোযোগী হবে, এবং গণভোটটা হয়ে যাবে একেবারে একটা সেকেন্ডারি ইস্যু। সেখানে এটা নিয়ে আলাদাভাবে ঠিক সেভাবে কেউ ক্যাম্পেইনও করবে না। তারা এই জন্যই তারা চেয়েছে যে গণভোটটা আগে হতে, যাতে আগে হয়, এটা তারা তাদের যুক্তিগুলো উপস্থাপন করেছে। আবার জাতীয় নির্বাচনের দিন যারা গণভোট চেয়েছেন ওনাদের পক্ষেও খুব স্ট্রং লজিক আছে। ওনারা বলেছেন যে যেহেতু কাছাকাছি সময়ের মধ্যে এরকম দাবি হয়েছে, হ্যাঁ সময়টা খুব কাছাকাছি, তো এই অল্প সময়ের মধ্যে দুটো নির্বাচন লজিস্টিক্যালি চ্যালেঞ্জিং। আপনার প্রথমত এটা একটা আর্থিক একটা বিষয় আছে, দ্বিতীয়ত শুধু গণভোট হলে ভোটারদের যে মোটিভেশন, সেই মোটিভেশনাল ফ্যাক্টরটা এফেক্টেড হতে পারে। অনেকে হয়তো বা গণভোট দেওয়ার জন্য ঠিক সেই অর্থে যাবে না ভোট কেন্দ্রে নিজ উদ্যোগে, আবার কোনো পার্টি উদ্যোগী হয়ে তাদেরকে ঠিক সেভাবে ভোট কেন্দ্র নিয়ে যাবে না। এটা তাদের দিক থেকে এটা তারা যুক্তি হিসাবে উপস্থাপন করেছেন। এবং মাননীয় প্রধান উপদেষ্টা একটা জিনিস উনি বলেছেন যে সবসময় যে সামনে যে নির্বাচনটা হবে, জাতীয় নির্বাচনের কথা উনি বলেছেন যে এটা উৎসব মুখর উনি করতে চান। আমরা দেখলাম একটা ডেভেলপ রয়েছে, জি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কথা বলছে এনসিপি এবং জামাত ইসলামী, আর বিএনপি বলছে একসঙ্গে দেওয়ার জন্য। আমরা দেখলাম যে সম্ভবত এনসিপি একসাথে দেওয়ার ব্যাপারে একটা মতামত তাদের রয়েছে, এই ছাড়টুকু তারা দিতে রাজি রয়েছে। আমার মনে হয় যে সিদ্ধান্তই হোক সেটা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তাদের কিছুটা উদারতা তারা দেখাবে। তারা যার যার অবস্থান থেকে এই উদারতাটা আসলে আমাদের জাতীয় স্বার্থে প্রয়োজন। জাতীয় স্বার্থে প্রয়োজন এই কারণে যে আপনি জানেন যে এই জুলাই সনদের এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেলে সবাই পূর্ণ মনোযোগটা আসলে জাতীয় নির্বাচনের দিকে দিতে পারবে, যেটা আমাদের সবার জন্য খুব প্রয়োজন। সো আমি মনে করি যে এক্ষেত্রে যদি কারো কিছু ছাড় দিতেও হয় জাতীয় স্বার্থে, সেই ছাড়টা দিয়ে পাশাপাশি সরকার যে সিদ্ধান্তটা দেয়, সরকারের সিদ্ধান্তটার প্রতি সবাই সম্মান জানাবে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব অনুমোদনের প্রস্তাব বাস্তবায়নে দূর একটা চ্যালেঞ্জ দেখছে সরকার। আবার এর বিপরীত মত রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে দেওয়া সুপারিশমালা বিএনপি সরকারের সমালোচনা করছে ঠিকই, কিন্তু প্রত্যাখ্যানের কথা কিন্তু একবারও বলেনি। এটা একটা আলাদা, মানে খুব একটা উল্লেখযোগ্য বিষয়। এই কারণেই যে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়, কাজেই জুলাই সনদ নিয়ে তারা এমন পরিস্থিতিতে যাবে না যাতে নির্বাচনের সংকট তৈরি হতে পারে। প্রফেসর সিদ্দিক, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে জুলাই সনদ তো এটি আমাদের একটা বহুল কাঙ্ক্ষিত একটা বিষয়, এবং এই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন 8 মাসের বেশি সময় ধরে এটি নিয়ে কাজ করেছে, এবং প্রধান স্টেক হোল্ডার যারা, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে 30টির সাথে, প্রথমে 33 মনে হয়, পরে 30টি রাজনৈতিক দলের সাথে অব্যাহত সংলাপের মধ্য দিয়ে 84টি প্রস্তাব চূড়ান্তকরণ করে তারা এই সনদ স্বাক্ষর করেছে। এবং আমরা জানি যে শেষ পর্যন্ত এনসিপি এবং 5টি রাজনৈতিক দল এই জুলাই সনদ বাস্তবায়ন স্বাক্ষর থেকে বিরতই থাকলো। 25টি রাজনৈতিক দল যেটি স্বাক্ষর করেছে। এখন এই বাস্তবায়ন প্রক্রিয়াতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের যে সুপারিশমালা উপস্থাপিত হয়েছে সেইগুলো নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, এবং সেইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বাকযুদ্ধও আমরা লক্ষ্য করছি। এবং এইগুলোকে আমি খুব বেশি বিস্মিত হচ্ছি না। আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এগুলো আমরা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখেছি। ইভেন আপনি দেখেন যে জুলাই সনদ স্বাক্ষরের দিন সকালবেলাও জামাতের যে অবস্থান, জামাতের যে সেক্রেটারি জেনারেল যে বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যটি বিকেল বেলায় তারা পরিবর্তন করে এই সনদ স্বাক্ষর করেছেন। এবং একটু আগে উনি যেটি বলেছেন যে এখন যেটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, গণভোটের সময়সীমা নিয়ে আমাদের যে দৃশ্যত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বড় মত পার্থক্য আছে, সেই মত পার্থক্য সেটি আমার মনে হয় শেষ পর্যন্ত একটা সমাধানে আসবে। এবং এখানে আমরা সরকারের দিকেও কিন্তু আমরা তাকিয়ে আছি, যেহেতু ঐক্যমত্য কমিশন যে সুপারিশগুলো বাস্তবায়ন করেছে, একটু আগে আজাদ ভাই যেটি বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তাদের মতামতের কথা বলেন, দেশের স্বার্থ তো অবশ্যই তারা বিবেচনা করেন, কিন্তু তাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর লাভালাভের বিষয়টাও কিন্তু তারা বিবেচনা করেন। এইখানে এই সরকার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারার কথা, যেহেতু এই সরকার রাজনৈতিক সরকার নয়, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই নিজস্ব। অতএব তাদের বিবেচনায় শুধুই দেশের কল্যাণ, সেটাই চিন্তার মধ্যে থাকবে। তবে কল্যাণটা তো রাজনৈতিক দলগুলোকেও নিয়েই করতে হবে। সেইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে পরস্পর বিরোধী অবস্থানগুলো আছে, সেইখানে সরকারের নিজস্ব উদ্যোগ, আমরা তো রাজনীতিতে দৃশ্যমান সংলাপ দেখি, অদৃশ্য সংলাপ দেখি, তো সেইগুলো যদি এর মধ্য দিয়ে যদি সরকারের পক্ষ থেকেও যদি একটা জোরালো ভূমিকা, কেবলমাত্র মাঠে পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলোই তাদের মাঠের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এর সমাধান করবে, সেটার দিকে তাকিয়ে থাকার কোনো সুযোগ নেই। আবারও আমি বলছি যে সরকারের যেহেতু কোনো রাজনৈতিক উচ্চাবিলাস, রাজনৈতিক এজেন্ডা নেই, অতএব দেশের কল্যাণে এবং একই সাথে তাদেরকে গুড ফেইথে নিয়ে এই সংকটটার সমাধান করা যেটুকু প্রয়োজন, সেটা আলাদাভাবে যদি এই গণভোট আয়োজন করতে যায়, একটা হলো সময়ের ব্যাপার, লজিস্টিক, আমাদের অন্যান্য অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, এর সাথে কিন্তু একটা বড় রকমের আর্থিক সংশ্লেষ আছে। 3000 কোটি টাকা এই নির্বাচনটা আপনার আয়োজনের জন্য। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি বৃহত্তরের স্বার্থের কথা বিবেচনা করে এই গণভোটটি একটি যৌক্তিক সময়, অর্থাৎ সরকারের মধ্যেও হয়তো কারো কারো ভাবনা আছে যে একই দিনে সেটি আয়োজন করার, তো সেটা যদি করা হয়, কেবলমাত্র আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে গত 2-3 দিন ধরে আপনারা যেভাবে দেখছেন পক্ষে বিপক্ষে, এই দিকে না তাকিয়ে প্রকৃত অর্থে মানুষের ভাবনাটা কি হয়, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের ভাবনা অবশ্যই আমরা বিবেচনা করব, কিন্তু সাধারণ মানুষ দেশের কল্যাণ চিন্তা করে যেটি কল্যাণজনক হয় সেটি। আমি আপনার সাথে আসবো, আপনি মাঝখানের লাইন কথা বলেছেন, দেখি সরকারের পক্ষ থেকে কি বলে। সেটি হলো প্রফেসর সিদ্দিক একটা কথা বলেছেন, সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এটা সমাধানে পৌঁছা যেতে পারে, এবং উনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেও আশাবাদী। আলোচনায় বসলে আমরা লক্ষ্য করলাম যে জামাত ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ, আপনাদের ওইখান থেকে এখনো কোনো বলা হয়নি দেখা করবেন কি করবেন বা কখন করবেন। হয়তো বিএনপি তো চাইবে, মির্জা ফখরুল অলরেডি বলেছেন যে আমরা সবার সাথে কথা বলবো। আপনার কাছে আমরা জানতে চাইব যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্তভাবে আবার কি প্রফেসর ইউনূস বসবেন, এরকম কোনো পরিকল্পনা রয়েছে সরকারের? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে কিন্তু বিভিন্ন সময়ে
একাধিকবার রাজনৈতিক দলগুলোর সাথে জি উনি বসেছেন, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন বা রাজনৈতিক দলগুলো নিজে থেকেও আগ্রহ ব্যক্ত করেছেন এবং ওনার সাথে দেখা করেছেন। আমরা মনে করি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা নির্বাচন পর্যন্তই চলতে থাকবে। আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, ওনারা আসবেন, সরকার পক্ষ থেকেও ওনাদেরকে আমন্ত্রণ জানানো হবে। এই প্রসেসটা থেমে থাকবে না, এটা চলবে। বিভিন্ন ইস্যুতে তাদের সহযোগিতা সরকারকে নিতে হবে, কারণ আমাদেরকে তো একটা সুশৃঙ্খল এবং একটা সুন্দর নির্বাচন উপহার দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সো রাজনৈতিক দলগুলো মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বলেছেন ওনার দরজা রাজনৈতিক দলগুলোর জন্য সবসময় মুক্ত আছেন। তাদের সাথে যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করে উনি যে কোনো সমস্যার সমাধান করতে আগ্রহী। এবং এখন পর্যন্ত আপনি যদি ট্র্যাক রেকর্ডটা দেখেন গত 15 মাসে, আপনি দেখবেন যে এখন যে উত্তাপটা আমি আলোচনা করছি বা আমরা দেখছি, সেই রকম অনেকগুলো ইস্যুতেই কিন্তু আমরা বিভিন্ন সময়ে অনেক উত্তপ্ত পরিস্থিতি, বেশি এবং বড় উত্তাপ দেখেছি। জি, এবং কিন্তু সেগুলো সমাধান হয়েছে। এবং আমরা মনে করি যে প্রত্যেকটা সমস্যা যেহেতু ইতিবাচক পথে সমাধান হয়েছে, এটাও সমাধান হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু মানে উপলব্ধি করে যে সামনে যে জাতীয় নির্বাচন আছে, আমাদের নিজেদের মধ্যে যদি এই অনৈক্যটা বেড়ে যায় বা ফাটলটা দীর্ঘ হয়, তাহলে সামনে যে জাতীয় নির্বাচন সেটা এফেক্টেড হতে পারে। সো আমার ধারণা বা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও আমরা বিশ্বাস করি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে চাইবে না যে আমাদের সামনে নির্বাচনটা ব্যাহত হোক কোনোভাবেই। প্রফেসর সিদ্দিক, আপনাকে আমি যেখানে থামিয়ে দিয়েছিলাম সেখানে আসি। সেটি হলো আসলে একটা বিষয় একটু সংকট তৈরি হয়েছে, সেটি হলো যে নোট অফ ডিসেন্ট থাকছে না। আসলে আমরা নোট অফ ডিসেন্টের পক্ষে কোনো কালেই ছিলাম না, কারণ কোনো জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট দিয়ে হয় না। এমনও বলা হয়েছিল যে বিষয়গুলিতে ঐক্য হয়েছে সেই বিষয়গুলি নিয়ে গণভোট হোক, কিন্তু আমরা সুপারিশমালায় দেখলাম যে নোট অফ ডিসেন্টগুলো সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং হান আর ভোটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বিএনপি একটা মোটা দাগে দুটো বিষয় এখানে দ্বিমত রয়েছে। একটি হলো উচ্চকক্ষে পিআর সিস্টেম, বিএনপি পরিষ্কার করে বলেনি যে উচ্চকক্ষে তারা পিআর রাখবেন, সেখানে কিন্তু প্রস্তাব দেওয়া হচ্ছে উচ্চকক্ষে পিআর থাকবে। আরেকটা বিষয় 9 মাসের মধ্যে এগুলো বাস্তবায়ন হবে এবং যদি না হয়, সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। এই একটা বিষয় রয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন যে বিএনপি যেহেতু নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে চায় না, বিলম্বিত করতে চায় না, তাহলে এগুলো কি বিএনপি মেনে নিয়ে নির্বাচনে যাবে? আমরা যেহেতু বিএনপির ভেতরে কেউ না, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে বা এগুলো নিবে কিনা সেটা বলা খুব কঠিন। কিন্তু আপনি যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, যে এই যে বাস্তবায়ন প্রক্রিয়াতে যে সুপারিশগুলো করা হয়েছে, সেই সুপারিশগুলোর মধ্যে শুধু এটা না, আরো বিএনপির কতগুলো নোট অফ ডিসেন্ট ছিল, এবং নোট অফ ডিসেন্ট ছিল, এবং এই নোট অফ ডিসেন্ট গুলো নিয়েই কিন্তু সনদ স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এটা আসে নাই। এটা একটা নতুন রাজনৈতিক বিতর্ক এখন তৈরি করা হয়েছে। আপনি আরেকটা যেটা বললেন যে ওই যে 9 মাসের মধ্যে অটোমেটিক্যালি সেইগুলো কার্যকর হবে, এটা নিয়েও কিন্তু এখন একটা মিশ্র প্রতিক্রিয়া আলোচনা হচ্ছে। কেউ এগুলো ইয়াহিয়া খানের যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্যে বলা হয়েছিল সংসদে এতদিনের মধ্যে না করতে পারলে এটা আপনি হয়ে যাবে, যে এইগুলোর সাথেও কেউ তুলনা করছে, এবং এটার ব্যাপারে সংসদের সার্বভৌমত্ব নিয়ে এখানে প্রশ্ন আসছে। তো আমি যেটি মনে করেছি, এবং উনি শুরুতেই এটি স্পষ্ট করেছেন, এগুলো হলো তাদের সুপারিশ, এবং এই সুপারিশ সরকার কিভাবে গ্রহণ করবে বা পুরোপুরি গ্রহণ করবে কিনা, আংশিক গ্রহণ করবে কিনা, বা উপদেষ্টা পরিষদ সেখানে পরিমার্জিত রূপে গ্রহণ করবে কিনা, বা রাজনৈতিক দলগুলোর সাথে আরো সামান্য কিছু আলোচনা করে একটা করবে কিনা, এটা এখনো আমাদের কাছে অস্পষ্ট। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাষ্ট্রের মৌলিক কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের যেগুলো যদি পরিবর্তনের ব্যাপার হয়, এগুলো অটোমেটিক হওয়া উচিত না, এগুলোর ব্যাপারে সংসদের আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, থাকা উচিত। নির্বাচনের আগে যে সংস্কার প্রশ্নে একটা উভয় সংকটে পড়েছে বিএনপি, এই ধরনের মিডিয়াতে খবর আসছে। আজকে একটা নিউজ করেছে, গত পরশুদিন এরকম একটা নিউজ হয়েছে। বিষয়টা হলো যেটা আপনি নিজে জানেন যে বিএনপির ব্যাপারে একটা অপপ্রচার ছিল, তারা সংস্কার চায় না, কিন্তু বিএনপির তৎপরতার কারণে সেই অপপ্রচারটা কিন্তু একেবারে ধুয়ে মুছে গেছে, এবং বিএনপি সংস্কার ব্যাপারে যে আগ্রহী, তাদের বৈঠকে অংশগ্রহণ, সালাউদ্দিন সাহেবের উদ্যোগ, ক্রিয়াশীলতা, এগুলো কিন্তু প্রমাণ করেছে তারা সংস্কারের ব্যাপারে খুবই আগ্রহী। আর বিএনপি সংস্কারের ব্যাপারে আগ্রহী তারা সেটা প্রমাণও করতে পেরেছে, কারণ তাদের 31 দফা ছিলই আগেই। কিন্তু এখন যদি তারা এটা বিরোধিতা করে, তাহলে তারা আবার সংস্কার বিরোধী এরকম একটা তকমা লেগে যেতে পারে। এই ধরনের একটা টানাপোড়েনের মধ্যে দল রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন
যে দল নিজেও কিন্তু এ ব্যাপারে সজাগ, কি জি। বলবেন? প্রথম কথা হলো যে এই সংস্কার প্রশ্নে যখন বিএনপি 31 দফা দেয়, এর আগে 27 দফা দিয়েছিল বিএনপি জি। বোধহয় একবার, তখন কিন্তু আওয়ামী লীগ যখন ছিল তখন এইগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে খুব পলিটিক্যাল রেটরিক হয়েছে হ্যাঁ। যে বিএনপির এই বাস্তবায়নের তার প্রক্রিয়াটা কি, কোথায় তারা এই বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন, ইত্যাদি ইত্যাদি অনেক ছিল। এবং আমরা দেখেছি যে এই সরকার আসার পরও 31 দফা কর্মসূচি নিয়ে জামাত যখন এখন প্রত্যেক আসনে সুনির্দিষ্ট প্রার্থী নিয়ে যখন তারা প্রচারণা করছে, বিএনপি কিন্তু মাঠ পর্যায়ে এখনো গণসংযোগ করছে 31 দফা নিয়ে। ফলে বিএনপি সংস্কার চায় না, সেটা মানে যেরকম বলা এই প্রচারণা, সেটা একদিক আছে। আর বিএনপি যে সংস্কার চায় সেটি তো প্রমাণ করার বিষয় না, আমরা সবকিছু সার্বিক বিষয় নিয়েই মনে করি যে বিএনপির একটা অবস্থান আছে। এখন আপনি বলেন যে কিছু বিষয় যেগুলো আছে, যেগুলোর বিএনপি রাজনৈতিক দল হিসাবে, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সেখানে তার মতামত দেওয়া উচিত। মতামত দেওয়া মানে সে সংস্কারের বিরোধিতা না, কিন্তু যেটা হচ্ছে যে বিএনপি যদি বলে গণভোটটা ওই দিনে হবে, তাহলেও জোনাই সনদ বিরোধী বলে দেওয়া হচ্ছে। তারপরে আরো যেগুলো বিষয় নিয়ে, সেগুলো তো রাজনৈতিক অন্য দলেরও মত ভিন্নতা আছে। এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি মত ভিন্নতা দেয়, তার মানে হলো সংস্কারের বিরোধিতা নয়। তো আমরা যেটা চাই যে ইলেকশনের জন্য, সংস্কারের জন্য আমাদের এই মুহূর্তে তো সংবিধানে আপনার গণভোটের বিধান আমাদের এই মুহূর্তে নাই। একটা আছে, যেটা আছে সেটা হলো নির্বাচিত সংসদ যদি আমাদের 142-এ আছে যে নির্বাচিত সংসদ যদি কোনো ব্যাপারে ঐক্যমত্য না আসতে পারে তাহলে সেটা সংসদের। কিন্তু এখন আমাদের সাংবিধানিকভাবে নাও, এটাতেও রাজনৈতিক দলগুলোর জন্য একটা ঐক্যমত্যে আসতে হবে, এবং সেটা ঐক্যমত্যে তারা এসেছে। সময় নিয়ে এখন প্রশ্ন। আমার ধারণা সরকার যদি এটি যথাযথভাবে দায়িত্বশীলতার সাথে যদি সরকার এই বিষয়টি রাজনৈতিক দলগুলোর সাথে করে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার ধারণা এই সংকটেরও সমাধান হবে। রাজনীতিতে কৌশল প্রয়োগের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক সুবিধা আদায় করা, এটা সব রাজনৈতিক দলেরই প্রচেষ্টা, এবং এখানে বিএনপিও চাইবে তার সেটা করতে, জামাতও তাদের, এবং এলাইরা তারাও চাইবে, এবং অন্য বলো এনসিপি তারাও চাইবে তাদের সুযোগ সুবিধা নিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত যদি রাজনীতি হয় আমার দেশের কল্যাণ, রাজনীতি হয় যদি আমার দেশ, তাহলে কিন্তু সবাইকে একটা জায়গায় গিয়ে নিজের দলীয় স্বার্থের বাইরেও কিন্তু একটা জায়গায় যেতে হবে। এবং উনি যেটা বলেছেন, এবং আপনি দেখেছি গত 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ কিন্তু অনেক ক্রাইসিসে পড়েছে। প্রত্যেকটা ক্রাইসিসে দলগুলো কিন্তু একটা জায়গায় যেয়ে মানে সরকারের পাশে দাঁড়িয়েছে। তো আমরা এখন এটা মনে করি যে শুধু বিএনপি না, কেউ মনে হয় নির্বাচনী ট্রেন মিস করতে চাইবে না। আপনি বলেন জামাতের কথা বলেন, আমি তো ওই যে এলাকাতে দেখে আসছি, বিএনপি তো এখনো তাদের প্রার্থী ঠিক করতে পারে নাই, কিন্তু জামাতের তো পুরো দমে নির্বাচনী প্রচারণা চলছে। আমি গত 3-4 দিন আগে আমি গ্রামে গিয়েছি। তো এই নির্বাচনী ট্রেন কেউ মিস করতে চাইবে না। ফলে রাজনৈতিক ক্ষেত্রে যাই হোক না কেন, আমি বিশ্বাস করতে চাই আশাবাদী মানুষ হিসাবে, আলটিমেটলি তারা এই সংকট উত্তরণের একটা উপায় আগে যেরকম করেছে, সেখানে প্রথম দিকে আমাদের এই জুলাই সনদ নিয়ে আলোচনার পর্বে প্রথম দিকে যে আমরা মত পার্থক্য, আমরা তো মনে করেছিলাম এই আলোচনায় অগ্রসর হবে না, কিন্তু সেইখান থেকে যেতে যেতে আমরা এখন যেখানে গিয়েছি, তো আমাদের ধারণা যে রাজনৈতিক দলগুলো এগুলো উপলব্ধি করবেন বাংলাদেশের বর্তমান বাস্তবতা। সরকার একটা বড় রকমের আর্থিক চাপের মধ্যে আছে। না, এটা বিবিসি এটা ইয়া করেছে, সব পত্রিকাগুলোতে নিয়ে একটা নিউজ করে। হ্যাঁ, তো এটা আবার এটা বিবিসিতে বাংলাতেও আজকে এখন এটা ইয়ার যুগান্তরের নামে আর কিছু ই করা হচ্ছে, অনেকগুলো পত্রিকা দিয়ে। জি, তো ওইটার মধ্যে তো সরকারের জন্যও তো এখন এটাকে নির্বাচন প্রলম্বিত করে পরিচালনা করা, আমাদের অনেক কিছু সবকিছুই এইখানে সরকার নির্বাচন বিলম্বিত করার কোনো লক্ষণ নেই একেবারে। জি, আমাদের প্রেস সেক্রেটারি একেবারে আরো স্পষ্ট করে উনি বলেছেন যে গণভোট কখন হবে সেটা, কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে ন্যাশনাল ইলেকশন হবে ইনশাল্লাহ, এটা আমরা দেখতে চাই। তো আমার ধারণা যে শেষ পর্যন্ত এই ব্যাপারেও আমাদের একটা ঐক্যমত্য আসবে। এই যে আপনি যেটা বলেছেন যে এনসিপির ব্যাপারটা যেটা বলেছেন, সো এনসিপি এবং ওরা যদি একটা জায়গায় যেতে পারে, আমার ধারণা জামাতও সেটা সেইখানে যাবে। প্রফেসর সিদ্দিক একটা কথা বলছিলেন অর্থনৈতিক সংকটের বিষয়ে, এটা পত্রিকার রিপোর্ট নিয়ে, একটু আমাদের জানাবেন আপনি আসলে কি বিষয়টা? সরকার তো বিধ্বস্ত একটা অর্থনীতি ইনহেরিট করেছে, রিজার্ভ তো অনেক বেড়েছে। না, রিজার্ভ বেড়েছে, সেটার ফলে অর্থনীতি, আমদানি রপ্তানি বাণিজ্যে কিছু শৃঙ্খলাও ফিরে এসেছে, কিন্তু যেরকম বিধ্বস্ত অবস্থায় আপনার বাংলাদেশটাকে বুঝে নিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, সেখান থেকে ঘুরে দাঁড়ানো তো খুব সহজসাধ্য কোনো কাজ না। সরকার অনেকভাবে চেষ্টা করছে, আমাদের অর্থনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শৃঙ্খলাও
ফিরে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকলে এই সামনের দিনে এই সংকটগুলো কেটে যাবে। কিন্তু যে বিষয়টাতে আসলে আমি একটু কথা বলতে চাই, এই নোট অফ ডিসেন্ট বা এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমার মনে হয় কিছু কিছু জায়গায় একটু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। যেমন আপনার সরকার যদি এরকম একটা আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেই আদেশটা তো জুলাই সনদে যেটা আছে সেটাই প্রতিফলিত হবে। তো জুলাই সনদের তো নোট অফ ডিসেন্টগুলো আছে, তাহলে নোট অফ ডিসেন্ট বাদ পড়লো কোথায়? এটা আমার বোধগম্য হয় না। যারা পরবর্তীতে সংসদে আসবেন তারা তো এই নোট অফ ডিসেন্টগুলো নিয়ে কাজ করবেন। সুপারিশমালা দিয়েছে। হ্যাঁ, সুপারিশমালাতে তারা যেটা আদেশের মধ্যে তো সুপারিশমালা রয়েছে। আমি আসছি সেখানে একটা জিনিস বলা হয়েছে যে একটা ড্রাফট কনস্টিটিউশন আপনার পরবর্তী সংসদের জন্য তৈরি করে দেওয়া হবে, যেটা আপনার যদি এই সব জুলাই সনদে যে বিষয়গুলো উল্লেখিত আছে সেগুলোতে যদি রাজনৈতিক দলগুলো বা সংসদে যারা থাকবেন তারা একমত হতে না পারেন বা এগুলো বাস্তবায়ন না করতে পারেন, তাহলে গিয়ে এই ড্রাফট কনস্টিটিউশনটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে 270 দিন পরে। এখন 270 দিন মানে 9 মাস একটা মানব শিশু মাতৃগর্ভে বড় হওয়ার জন্য যে পরিমাণ সময়, ঠিক কাছাকাছি পরিমাণ একটা সময় দেওয়া হয়েছে একটা সনদের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আলোচনা করে, এগুলো নিয়ে পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আসা। যদি সিদ্ধান্তে এবং সেখানে নোট অফ ডিসেন্টগুলো নিয়েও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। যারাই জনগণের ম্যান্ডেট পাবে তারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে সেখানে সেগুলো তো সেগুলোর বাইরে যাওয়ার তাদের তো কোনো মরাল কোনো অব্লিগেশনও নাই, লিগ্যাল কোনো অব্লিগেশনও নাই। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। একটা বড় প্রশ্ন আসে, আমি আমি না এখানে নোট অফ ডিসেন্টের ব্যাপারে আপনাকে একদম নির্দিষ্ট একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো যে হা বা না ভোট হয়, কিন্তু এখানে দুটো ধরনের ভোট হওয়া একটু জটিলতা নয়? হা বা না ভোট হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর। আচ্ছা, ওইটার উপরে না? না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর হা এবং না হবে। এই বাস্তবায়ন আদেশের সাথে একটা ড্রাফট কনস্টিটিউশন বিল আকারে দেওয়া হবে। ড্রাফট কনস্টিটিউশনের মধ্যে তো নোট অফ ডিসেন্ট থাকার কথা না। আপনি স্যার একটা কথা একটু আগে বলেছেন যে ইয়াহিয়া খানের একটা উদাহরণ দিয়েছেন। আপনি দেখেন আমাদের সংবিধানেও কিন্তু এই ধরনের প্রভিশন আছে যে কোনো বিষয়ে যদি সংসদ সদস্যরা বা দেশের একটা উপযুক্ত কর্তৃপক্ষ যথাসময়ে সিদ্ধান্তে না আসতে পারে তাহলে তা আইনে পরিণত হয়। কোনো বিল সংসদে পাশ হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে যদি পাঠানো হয়, রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে আপনার স্বাক্ষর করতে না পারে তাহলে তো সেটা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হয়। তো এইখানে তো 270 দিনের কথা বলা হয়েছে। এবং এই গণভোটের অনেকটা এরকম হয় অনেক দেশে, যেটা আমরা দেখেছি যে গণভোটের রায় হওয়ার পরে আর আসলে এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ থাকে না, গণভোটের রায়টাই চূড়ান্ত। কিন্তু এখানে কিন্তু সেরকমও করা হয়নি। গণভোটের রায়টা পক্ষে আসলে তারপরে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদেরকে দিয়ে একটা আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করাবো এবং সেখানে তারা শপথবদ্ধ হয়ে সেখানে জাতীয় সংসদের স্পিকার যিনি তার নেতৃত্বে তারা আলোচনা করে ঠিক করবেন এবং তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে। এই টাইম ফ্রেমের আমরা বিশ্বাস করি আমাদের রাজনীতিবিদরা এই টাইম ফ্রেমের অনেক আগে এইসব বিষয়ে সিদ্ধান্তে চলে আসবেন, কারণ এখানে গাইডলাইনটা পরিষ্কারভাবে দেওয়া আছে। যদি কোনো কারণে এটা হচ্ছে জাস্ট ইন কেস কোনো কারণে যদি অচল অবস্থা দেখা দেয়, যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাই, সেক্ষেত্রে এই ড্রাফট বিল যেটা সেটা কার্যকর হবে। এখানে আরেকটা প্রশ্ন যাওয়ারই তো প্রয়োজন মনে হয়, আমাদের স্পষ্ট করবেন। সেটা হলো এই আদেশ কে জারি করবেন, এ নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। না, এ নিয়ে আদেশ কে জারি করবেন এটা নিয়ে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে, আপত্তি জানিয়েছেন। এখন বিএনপি যে আমি এটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অনেক কথা বলতে হয়, আমি আসলে সেই বিষয়ে এত ডিটেলসে যেতে চাই না। এখানে জামাত এবং এনসিপির থেকে বলা হয়েছে যে আদেশটা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যেহেতু সম্পর্কিত, মাননীয় প্রধান উপদেষ্টা এটা সই করবেন। এখন সরকার এখানে আইনি দিকগুলো খতিয়ে দেখবে। আর এই সুপারিশটা যখন দেওয়া হয় তখনও কিন্তু আপনার দুজন সাবেক বিচারপতি, দুজন আইনজীবী প্রখ্যাত, একজন আইনের শিক্ষক, ওনাদের মতামত নিয়েই কিন্তু এই সুপারিশগুলো দেওয়া হয়েছে। এইসব আইনি দিক অলরেডি পর্যালোচনা করা হয়েছে, আরো পর্যালোচনা করার সুযোগ আছে। আদেশ কে করবেন সরকারের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন আছেন যারা আইনজ্ঞ। প্রিয় দর্শক, এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। প্রফেসর সিদ্দিক, আপনি নিশ্চয়ই খবরটি দেখেছেন যে নির্বাচনের, আমি এখানে একটু বলে নেই, আসলে যত ধরনের আলোচনা হোক না কেন, আপনি নিজেও বললেন আপনার দেশে গিয়েছেন, আসলে নির্বাচনে সবাই উঠে পড়েছে। কারণ বিএনপি খুব মরিয়া হয়ে যে কাজটি করছে সেটা হল প্রার্থী বাছাইয়ের কাজ। তারা মনে করছে জামাত অনেক আগে প্রার্থী ঘোষণার কারণে তারা এগিয়ে গিয়েছে, এখন আর বিলম্ব করা ঠিক হবে না। এর মানে হলো আসলে সবাই নির্বাচনমুখী এবং সাধারণ মানুষও কিন্তু নির্বাচনমুখী। যারা দুই একজন সংশয় প্রকাশ করছে তারা কেন করছে আমি জানি না, কারণ প্রধান রাজনৈতিক দল যদি নির্বাচন চায় তাহলে কারো ঠেকিয়ে রাখার কোনো সম্ভব নয়। কিন্তু আমরা দেখছি কিছু সংকট তৈরি হয়েছে সরকারের দিক থেকে। সরকার সংকট তৈরি করেনি, অতীতের পরিস্থিতি সে সংকট তৈরি করছে। সেটি হলো সরকারের সিদ্ধান্ত হলো 2014, 2018, 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আবার নির্বাচনের সময় মাঠ প্রশাসনে রাখা হবে না। এখন যারা ডিসি রয়েছেন তাদের অনেককে তুলে এনে নির্বাচনের আগে নতুন নিয়োগ দিতে চায় সরকার। কিন্তু সংকটটা হলো যে ভোটের আগে যোগ্য নতুন ডিসি খুঁজে পাচ্ছে না সরকার। দেখুন, এইগুলো আমার কাছে খুব বিশ্বাসযোগ্য বক্তব্য বলে মনে হয় না, কারণ আমাদের দেশে 64টা জেলা এবং এই জেলাগুলোতে কর্মরত আমাদের অনেক ডিসি যারা আছেন যারা এই সরকারের আমলেই নিয়োগপ্রাপ্ত, এবং যারা এই সরকারের আমলে ডিসি হিসাবে মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ব্যাপারে সরকারের একটা নিঃসন্দেহে ইতিবাচক মনোভাব আছেন এবং সেই জন্যই তাদেরকে সেখানে পদায়ন করা হয়েছে। ফলে এই পদায়নকৃত কর্মকর্তা যারা আছেন তারা মাঠ পর্যায়ে যদি দায়িত্ব পালন করেন, তাদের সাথে যেখানে আমাদের কিছু বিতর্কিত আছে তাদেরকে প্রত্যাহার করলে এটি হয়। আর দ্বিতীয় কথা হলো, আমাদের বাংলাদেশের আমলাতন্ত্রের যে চরিত্র আমরা দেখেছি, সেই আমলাতন্ত্র কথা বলে, সরকার যে ভাষায় কথা বলে সেই ভাষায় আমলাতন্ত্র কথা বলে, এটা হলো আমলাতন্ত্রের চরিত্র। তো এখন এটা ঠিক যে গত 15 বছরে আমলাতন্ত্রের মধ্যে যে বিষয়টা হয়ে গেছে সেটা হলো একেবারে দলীয় লোকদেরকে, কারণ আগে যারা প্রফেশনাল আমলা যারা আছেন, যখন যারা গভর্নমেন্টে আসে তাদেরকেই প্রজাতন্ত্রের সেবক হিসাবে, সরকারের হিসাবে, সেটি কিছু দলীয় লোক তো আছে, এবং সেই চিহ্নিত ব্যক্তিবর্গকে আপনি যদি বিরত রেখে মোটামুটিভাবে যারা একটু ইমেজ ভালো আছে বা আছে, তাহলে সেটা করা খুব বেশি কঠিন না। আপনি রাতারাতি এই নির্বাচনী যজ্ঞের জন্য আপনি বিশাল সংখ্যক কর্মকর্তা আমরা তৈরি করে নিয়ে আসতে পারবো না। যারা প্রশাসনে কর্মরত আছেন তাদেরকেই আমরা মানে সেইখানে কাজে লাগাবো। তো মূল কথাটা হচ্ছে যে সরকার তাদেরকে কিভাবে নির্দেশনা দিবেন, কিভাবে সরকারের, এবং আমলারা এমনভাবে কাজ করেন সরকারের বডি ল্যাঙ্গুয়েজের উপরেও তারা কিন্তু অনেক সময় তারা অ্যাক্ট করেন। তো আমাদের যেটা এইবার সুবিধা হচ্ছে যে যেহেতু এইটাকে আমরা ধরে নিচ্ছি যে এই সরকারের কোনো রাজনৈতিক দলের প্রতি অনুরাগ বিরাগ নাই, অতএব আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে বলেছেন যে নির্বাচনটা আমরা এমনভাবে উৎসবমুখর এবং যেটা করব যেটা ইতিহাস হবে, এবং ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার তিনিও কিন্তু একই কণ্ঠ মিলিয়ে কথা বলেছেন। তো বাংলাদেশে এর আগেও আমরা এই ধরনের কথা শুনেছি, কিন্তু আগের কথা শোনা এবং এই কথা শোনার মধ্যে আমরা একটা বড় পার্থক্য দেখতে চাই। ফলে এই যে আপনি যেটা বললেন যে নিরপেক্ষ বা ওই বিশাল সংখ্যক একটা কর্মকর্তাদেরকে যদি আমরা 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে পুরোপুরি আলাদা রেখে আপনি নির্বাচন করতে পারবেন না। এদেরকে মধ্যেই যারা এই গত নির্বাচনে অনেক বেশি মানে দলীয় করেছে তাদেরকে রেখে যারা মোটামুটিভাবে প্রশাসনিক দায়িত্ব হিসাবে সেটিকে পালন করেছে তাদেরকে, এবং সবচেয়ে বড় আমি আবারও যেটা বলতে চাই যে আমলাতন্ত্রের এমন কোনো সাধ্য নেই যে সরকারের মানে ইচ্ছার বাইরে গিয়ে খুব বেশি করে ফেলবেন তারা, সেটা বাধ্য নেই। আর আরপিওতে সংশোধন করে এইবার কিন্তু আরও কিছু জিনিস সংযোজন করা হয়েছে। যেমন আমরা আগে নির্বাচনগুলোতে সেনাবাহিনীর যে সংজ্ঞা ছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞা ছিল, সেগুলোর কিছু পরিবর্তন হয়েছে। এইটার একটা বাড়তি সুবিধা কিন্তু মাঠ পর্যায়ে এইবার পাওয়া যাবে যদি আমাদের এটি করা হয়। তাহলে ফলে আমার কাছে এইটাও খুব বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে না, চ্যালেঞ্জ এটা আছে কিন্তু বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে না আর কি।
আজাদ মজুমদার কি বলবেন এই বিষয়ে? নির্বাচন প্রস্তুতি নিয়ে কয়েকদিন আগে বেশ বড় একটা দীর্ঘ সময় নিয়ে একটা মিটিং হয়েছে। জি। আমি সেখানে ছিলাম, আমি সেখানে দেখেছি সরকারের পক্ষ থেকে যেটা যে চিন্তাটা করা হচ্ছে সেটা হচ্ছে যে 64টা জেলাতেই জেলা প্রশাসক পরিবর্তনের এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু সরকারের নাই। জি এখন যারা আছেন তাদের প্রত্যেকের পারফরমেন্স মূল্যায়ন করা হচ্ছে এবং যারা সম্ভাব্য ক্যান্ডিডেট যাদেরকে এই পোস্টগুলোতে নিয়োগ দেওয়া হবে তাদেরও একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হচ্ছে। এর মধ্যে তারপরে কর্মকর্তাদের একটা শ্রেণী বিভাজন করা হচ্ছে। শ্রেণী বিভাজনটা এই অর্থে যে উত্তম, মাধ্যম এবং এভারেজ এরকম তাদের পারফরমেন্স, অতীত রেকর্ড বা এগুলো দেখে। এবং কিছু কিছু জেলা আছে যেগুলোতে আসন সংখ্যা অনেক বেশি। সরকার কোনোভাবেই তার রিসোর্স নষ্ট করতে চায় না, কারণ রিসোর্স নষ্ট করতে চায় না এই কারণে যে খুব ভালো একজন ডিসি দেখা গেল যে ফ্রিঞ্জ একটা জেলায় উনি দায়িত্ব পালন করছেন, কিন্তু ঢাকার মতো একটা বড় জেলা কিংবা চট্টগ্রামের মতো একটা বড় জেলায় মোটামুটি মানের, মাঝারি মানের বা গড়পড়তা পারফরমেন্স যিনি অতীতে দেখিয়েছেন সেরকম একজন এসেছেন, তাহলে এটা নির্বাচনের সময় সমস্যা তৈরি করতে পারে। এই জন্য যারা আসলে উত্তম, যাদেরকে ক্যাটাগরি করে সরকার মনে করবে যে যারা ভালো পারফর্ম করছেন এবং করতে পারেন তাদেরকে ভালনারেবল এবং বেশি আসন আছে এরকম জেলাগুলোতে রাখা হবে। সো যদি এখন অনেকেই আছেন এর মধ্যে ইতিমধ্যেই ভালো করছেন, বিভিন্ন ভালো ভালো জেলায়, বড় বড় জেলাতে তারা ভালো করছেন, তারা হয়তো বা তাদের দায়িত্ব কন্টিনিউ করে যাবেন। আবার আরেকটা আলোচনাও এসেছে যে এই মুহূর্তে নির্বাচনের ঠিক 3 মাস আগে যদি নতুন কাউকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে তিনি যার জেলা প্রশাসক হিসেবে আসলে দায়িত্ব পালন করার আগে অভিজ্ঞতা নেই, তিনি নতুন করে তার দায়িত্বটা বুঝে নিতেই কিন্তু নির্বাচনের সময় চলে আসবেন। সো সেক্ষেত্রে পরিস্থিতিটা তার জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। সো এই সবগুলো বিবেচনায় নিয়ে, সব প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে সরকার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ওই মোট কথা হচ্ছে যে সিদ্ধান্তটা এমনভাবে গ্রহণ করবেন যাতে যেই কর্মকর্তাকেই সরকার জেলা প্রশাসক এবং অন্যান্য নির্বাচনী দায়িত্বে থাকতে পারেন এইসব পদে রাখবেন, তারা যেন সবচেয়ে ভালো পারফরমেন্সটা দিতে পারেন। সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেওয়া হচ্ছে আলটিমেট গোল, এবং সেটার জন্য সবচেয়ে ভালো কর্মকর্তাটাকে বাছাই করার কাজটা সরকার করে যাচ্ছে। প্রফেসর সিদ্দিক, আপনি বলছিলেন যে অতীতে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, দলের পরিচয়টা সামনে এসছে খুব বড়ভাবে, কিন্তু আমরা দেখছি যে এই সময় সেই পরিচয়টা অন্যভাবে আসছে। গতকাল একটি গোল টেবিল বৈঠকে আইনমন্ত্রী প্রফেসর আসিফ নজরুল কিন্তু একটা কথা বলেছেন। উনি বলছেন যে সাম্প্রতিককালে 2 পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বড় 2 দল থেকে টেলিফোনে কল পাওয়ার দাবি উনি করেছেন, এবং উনি বলছেন যে এমন প্রবণতা রাজনৈতিক দলগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরো বলেছেন যে আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি জামাতকে বের হয়ে আসতে হবে, এনসিপি এবং ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ থেকে মুক্ত না, মানে এরাও এর সঙ্গে জড়িত রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রশাসনে 5 আগস্টের পর যে প্রতিযোগিতা শুরু হয় সেখানে একটা নেগেটিভ দিক ছিল, যে সে শিবিরের বা জামাতের লোক কিনা, বিএনপির অথবা ছাত্রদের লোক কিনা, এই ধরনের বড় প্রবণতা হয়েছে। তখনই অনেকে প্রশ্ন তুলেছিলেন যদি তাই হয়, দলীয় পরিচয় যদি সামনেই আসে এবং সেটাকে গুরুত্ব পায়, তাহলে সে অতীতে তাই ছিল। কি বলবেন? দেখুন, আসলে বাংলাদেশের মানুষের তো একটা মজ্জাগত স্বভাব আছে, আমরা যেটা দেখে এসেছি সেটার মধ্যেই আমাদের যখন আমি এটা অপ্রাসঙ্গিক হলেও বলি যে আমাদের যখন এটা হয়, এনসিপি যখন আমাদের গঠিত হয়, এর আগে আমি রাতে কোনো একটা টেলিভিশন চ্যানেলে ছিলাম, আমি বলছিলাম যে এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন আমরা দেখতে চাই এবং সেটা আমাদের কাছে খুবই প্রত্যাশিত। কিন্তু এরা তো বাংলাদেশের আবহাওয়ার মধ্যে, কালচারের মধ্যে আমরা সবাই ঘুরে আছি, সেই জন্য আমাদের আশঙ্কা থাকে। এই যে আপনি যেটি বললেন সেটা হলো যে আমাদের এগুলো হলো রাজনৈতিক কালচারের মধ্যে একটা ঢুকে গেছে। তো এগুলো যাদের কাছে করেন তারা সবকিছু শুনবেন সেটাও আমরা প্রত্যাশা করি না, কারণ আমি মনে করি যদি আসিফ নজরুলকে বলেন, আসিফ নজরুলের তো আমাদের মাননীয় উপদেষ্টা, তার তো রাজনৈতিক উচ্চাবিলাস নাই। যে উপদেষ্টার যার পরবর্তীতে মন্ত্রী হওয়ার ইচ্ছাবিলাস থাকবে তারা এগুলো এন্টারটেইন করবেন। তারা তো অন্তত পক্ষে এই জায়গা থেকে করতে পারেন, বের হয়ে আসার আবেদন জানাবেন এবং একই সাথে এগুলো বন্ধ করবেন। দ্বিতীয় কথা হলো আমরা এখন অনেকেই হয়তো পাবলিক সার্ভিস কমিশনে যায়। গত 15 বছরে বা 1.5 দশক যখন আমাদের ছিল, সেই পাবলিক সার্ভিস কমিশনে যারা প্রশ্ন করতে থাকতেন একজন প্রার্থীকে এমনভাবে প্রশ্ন করতেন যার মাধ্যমে তার দলীয় পরিচয়টা ফুটে ওঠে এবং তখন তাকে নিয়োগ দেওয়া হয়।
এখন আপনি পাবলিক সার্ভিস কমিশনে যাবেন, আপনার সাক্ষাৎকারের আগে চেয়ারম্যান যে আপনাকে ব্রিফ করবে, সেই ব্রিফেই আপনাকে একটা অনুরোধ করবে যে আমরা এমন কোনোভাবে প্রার্থীকে প্রশ্ন করব না যে প্রার্থীর প্রশ্নের মধ্য দিয়ে তার ধারণা হতে পারে যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের প্রতি তার আনুগত্য সম্পর্কে প্রশ্ন করছি বা তার এটা বুঝতে চাচ্ছি। ইভেন আমরা সে কোন জেলার অধিবাসী সেইটাও আমরা প্রশ্ন করব না। আমি কয়েকবার গিয়েছি, আমি প্রত্যেকবারই এটা মেনটেন করার চেষ্টা করেছি। আমি একটা জিনিস বলছি, এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনার এই যে ইনটেকটা হয়ে আসছে, সেইখানে যদি আপনি এটা আপনার ইম্পার্শিয়ালিটিটা বজায় রাখতে পারেন এবং যে কর্মকর্তা আসছে যে পরবর্তীতে 40 বছর দেশকে সেবা দিবে, সেইখানে যদি আপনি তার মেধা এবং ওই পরিচয়ের বাইরে এসে আপনি যদি আসতে পারেন, সেটা হবে গুরুত্বপূর্ণ এবং সেটা হবে দেশের অনেক বড় সময়ের জন্য আপনার একটা কন্ট্রিবিউশন। আর আজকে এখন প্রশাসনে যারা আছে, আমরা তো এটাও শুনি যে রাতারাতি যে কর্মকর্তা আগে ইয়াতে ছিল, ধরেন কি বলে স্বাধীনতা পরিষদ, অমুক তমুক পরিষদ, যেগুলো ইয়ার মধ্যে আছেন, রাতারাতি এসে তারা অন্য পরিচয় ধারণ করছেন, রাতারাতি অন্য পরিচয় ধারণ করে ফেলেছেন। তো সেইগুলো দেখারও মানুষ আছে, বিবেচনা করার মানুষ আছে, সুযোগ সুবিধা নেওয়ার মানুষও আছে। কিন্তু আসিফ নজরুল ভাই যেটি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা একেবারেই সত্য। আপনি তো বড় রাজনৈতিক দল তো বলছি, বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের মধ্যেই এই ধরনের নেতৃবৃন্দের মধ্যে প্রবণতা আমাদের আছে এবং এইটা থেকে সহসা বের হয়ে আসতে পারবে কিন্তু কিছু যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। ঢালাওভাবে যে আর এখন অনেক কিছু নেই সেটাও কিন্তু স্বীকার করতে হবে। একজন কোনো একটা তদবির করতে গেলেও সে 10 বার ভাবে যে আমার এই তদবির এটা আমাকে আবার অন্য কোনভাবে মানে ইয়া করে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি সবসময়ই তো মানে দলীয় আনুগত্যের ব্যাপারটি আমাদের বাংলাদেশে এটা ছিল, শুধু বাংলাদেশে না, আমরা একটা কলোনিয়াল লিগাসির মধ্য দিয়ে আসছি, হায়ারার্কির প্রতি আমাদের আনুগত্য প্রকাশ, এটা আমাদের মজ্জাগত। কিন্তু এখন যে একটা বাস্তবতার মধ্যে আমরা এসেছি, সেইখানে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার এবং যারা প্রশাসনে আছেন, যারা এইগুলো নিয়োগ কার্যক্রমগুলো করেন, সেগুলোর মধ্যে। আর বাংলাদেশ এমন একটা দেশ, শুধুমাত্র আপনি আমার দল তোমার দল না, আমার বাড়ি তোমার বাড়ি, এইটাও আছে। কালকে আমি কোথাও দেখলাম যে তোফায়েল আহমেদ নিজে প্রায় 30 থেকে 35 জন নিকট আত্মীয় এইটা সেটাকে চেয়ারম্যান এটা সেটা বানিয়েছেন অনেক, যে লিখেছেন যে মৃত্যু শয্যায় তার পাশে কেউ নাই। এইগুলো আলটিমেটলি কিছুই হয় না। আজাদ মজুমদার, আরেকটি খবর বেশ আলোচনা হচ্ছে যে আমরা জানি না কি কারণে নির্বাচন পর্যন্ত বিদেশ যেতে পারবে না সরকারি কর্মকর্তারা। এটা তো আপনার নির্বাচন প্রস্তুতির একটা অংশ, কারণ সরকারি কর্মকর্তাদের সার্ভিসটা তো এই সময়টা সব কর্মকর্তাই তার নির্বাচনের দায়িত্ব থাকবেন না। না, সব কর্মকর্তাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্বাচনের দায়িত্বে থাকবেন। সব দায়িত্ব যে একেবারে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে হবে তা না, নির্বাচনের সাথে নানা কিছু সম্পর্কিত। আপনার নির্বাচনের আপনি চেইন অফ কমান্ডে কোনো যদি ডিসরাপশন ঘটে তাহলে তার আমরা যারা কর্মকর্তা বাইরে যান, জি, তারা কিন্তু নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তারা থাকেন। অবশ্যই সাধারণ মাঠ পর্যায়ের কর্মকর্তারা তো আর বাইরে যান নাই, ফলে তারা ইলেকশন প্রসেসের মধ্যে খুবই যুক্ত। রাইট, এটা একটা যদি প্রয়োজন না হয়, একটা একেবারেই এরকম কোনো সিদ্ধান্ত হয় না যে প্রয়োজনেও যেতে পারবেন না, কারণ আমাদের বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমাদের সরকারি কর্মকর্তারা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তাদেরকে যেতে হয়। তো সেরকম প্রয়োজন যদি আবশ্যিকতা যদি দেখা যায় তাহলে তারা যাবেন, আর যদি আবশ্যিকতা না থাকে বা কোনো কিছু আমরা চাইলে সেটা পরবর্তী সময়ের জন্য আমরা রাখতে পারি, রেখে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে তো কর্মকর্তাদের দেশেই সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটা বক্তব্য ভারতীয় মূলধারার মিডিয়াতে প্রায় সবগুলোতেই এই খবরটি এসছে যে অদক্ষ শাসনের কারণে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার সরকার পরিবর্তন ঘটেছে। অন্য দেশের কি কারণে পরিবর্তন ঘটেছে আমরা সেই আলোচনা যেতে চাচ্ছি না, খুব বেশি প্রয়োজনীয় নেই। এতদিনে টের পেল দিল্লি যে শেখ হাসিনার আমলে অদক্ষ এবং দুর্বল শাসন ছিল, নাকি বর্তমান শাসন ব্যবস্থাকে সরকারকে ইঙ্গিত করছে? আমার মনে হয় এটা অদক্ষ শাসনের কারণে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, এই বিষয়টা এরকম না। দক্ষতার ঘাটতি অনেকেরই থাকতে পারে, কিন্তু দক্ষতার ঘাটতি অর্জন করা যায়। 15 বছর কেউ অদক্ষ থাকে না, তা না। এখানে আসলে অপশাসনের কারণে বাংলাদেশে আপনার বাংলাদেশের দুঃশাসনের কারণে বাংলাদেশে জনগণের কোনো শাসন ব্যবস্থায় কোনো জবাবদিহিতা ছিল না। শাসক যারা শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত ছিলেন, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। দুঃশাসন, অপশাসন এবং এগুলোই হলো বাংলাদেশে, এগুলা একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে। মানুষ তার ক্ষোভে
ফুঁসে উঠেছে, বন্দুকের সামনে গিয়ে দাঁড়িয়েছে, জি, জি। মৃত্যুকে ভয় ভয় করেনি। বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে অপশাসনের কারণে, অদক্ষতার কারণে। রাইট। প্রফেসর সিদ্দিক, আসলে সামনে নির্বাচন এই কারণে বলছেন কিনা জানি না অজিত দুবাল। আপনি জানেন যে ভারত আসলে শুরু থেকেই 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি, এবং সবচেয়ে অবাক করার বিষয় আজকে 14 মাস পরেও তারা এই দুঃখ ভুলতে পারছে না। আপনি দেখবেন মাঝে মধ্যে তারা নানান ধরনের বাণী দেয়, এবং কদিন আগে সম্ভবত একজন ইসলামিক স্কলার বাংলাদেশে আসার খবর শুনে তারা রিয়েকশন দিয়েছে, হ্যাঁ, যে জাকির নায়েকের, হ্যাঁ, যে ওয়ান্টেড লোক, তাকে যেন তুলে দেওয়া হয়। কিন্তু অনেক ওয়ান্টেড লোক তাদের দেশে রয়েছে, আমাদের দেশের মানে যারা খুনের অভিযোগে অভিযুক্ত। এটা হলো একটা দিক। এবং আরেকটা বিষয় সেটা হলো যে উনি বলছেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনা ঘটেছে, এবং যেটি উনি বলছেন দুর্বল ও অদক্ষ শাসনের উদাহরণ। উনি আজাদ মোহাম্মদ চমৎকার কথা বলেছেন, অদক্ষ নয়, অপশাসন। এখন প্রশ্নটা যেটা হলো যে তাদের মনোনীত সরকার বদলে যাওয়ার কারণে তারা বলতেছে এখন দুর্বল, অদক্ষ। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের নির্বাচন এবং নেপাল এবং কি বলে শ্রীলঙ্কার রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে উনি এই কথাটা বলেছেন। অত্যন্ত পরিকল্পিত একটা বক্তব্য তার। এই বক্তব্যের ব্যাপারে প্রথম মন্তব্য হলো, আজাদ ভাই যেটি বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। আপনি যেটা বলেছেন অন্যদের কথা বাদ দিব, অন্যদেরকে বাদ দিব, রাজা পাকসের শাসন কি এটা অদক্ষ শাসন ছিল শুধুমাত্র? আমরা তো কি করেছেন সেটা আমরা জানি। নেপালে যেটা হয়েছে সেখানেও তো একটা মানে এক ধরনের প্রচন্ড। তাহলে আপনি দেখেন অপশাসন, দুর্নীতি, তারপরে অগণতান্ত্রিক ব্যবস্থা, আধিপত্যবাদ, ফেসিবাদ, সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং 1.5 দশক ধরে। এবং আরো যেটা ইম্পর্টেন্টলি সিগনিফিকেন্টলি আপনি যেটা বলেছেন, অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা। পৃথিবীর কোথাও গণ অভ্যুত্থান, কোথাও কোনো বিপ্লব, কোথাও কোনো এটা কি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে কিছু হয় না, কোনোদিন হয় না। এটা যে সংবিধানে লিখে দিয়েছে যে অমুক হয়েছে এটা গণ অভ্যুত্থান হবে, এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে তারা আসলে তাদের নিজেদের অবস্থানটাই আবার নতুন করে আমাদের কাছে করলো। এবং আপনি যেটা বললেন যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার সরকার অদক্ষ ছিল আমরা এটা বলবো না, এর একটা স্বৈর শাসক, একটা দানবীয় সরকার ছিল। সেই দানবীয় সরকারের বিরুদ্ধে এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং বহু মানুষের প্রাণের বিনিময়ে এই আমাদের এই পরিবর্তন, এবং এই পরিবর্তনকে অসাংবিধানিক বলে ভারত আমাদেরকে কি বুঝাতে চায় সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে, আমরাও বুঝিও। এবং বাংলাদেশের মানুষকে এই সব কথা বলে কোনো ধরনের কারো প্রতি সহানুভূতি তৈরি করার কোনো সুযোগও নাই। অতএব ভারত এই পথ থেকে যত তাড়াতাড়ি নিবৃত্ত হবে তত ওইটা ভালো, আমাদের জন্য ভালো, ভারতের জন্য ভালো। এখন এই যে শেখ হাসিনার দুঃশাসন, এটা তো আপনি বর্ণনা দিয়ে কারো কাছে বুঝাইতে পারবেন না। এই দেশের প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে এর দ্বারা অ্যাফেক্টেড, কোনো ভাবেই এর দ্বারা তারা ক্ষতির সম্মুখীন। ফলে ভারত কি বললো এটা আমাদের কাছে এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট না। এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট, আপনি দেখেন যে শেখ হাসিনা কিন্তু 3টা গণমাধ্যমের কাছে, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি বক্তব্য রেখেছেন। একজন মানুষ, আমরা মনে করি যে ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে উনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন, উনি যে সমস্ত কথা বলেছেন, সেগুলো বলার কথা নয়। মানুষের মধ্যে যদি বোধ থাকে কোনো রকমের, এত অপকর্মের বিরুদ্ধে যদি তার মানে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিন্দুমাত্র, কিন্তু বলেছেন অবলীলায় তিনি বলেছেন, কিন্তু এটা বলে তিনি কি অর্জন করেছেন সেটা আমরা জানি না। তো এই ধরনের প্রয়াস প্রচেষ্টা অব্যাহত থাকবে, তাদের পক্ষ থেকে থাকবে, তাদের মিত্রদের পক্ষ থেকে থাকবে। তবে এইখানেই আমাদের একটা সচেতনতার জায়গা। আমরা এই যে সামনে যে ইস্যু নিয়ে শুরু করেছিলাম আলোচনা, সেইখানে যদি আমরা একটা বিভেদের জন্য যদি করি আর তারা যদি কোনো সুযোগ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেটা জাতি আমাদের কাউকে ক্ষমা করবে না। এই দেশের মানুষ বহুবার বহু শাসক গোষ্ঠীকে, বহু মানুষকে কিন্তু ক্ষমতাচ্যুত করেছে এই দেশের মানুষ বহুবার। আপনি এটা শুধুমাত্র এই স্বাধীন বাংলাদেশ না, এরপরে বহু আগে থেকে আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাস। তো সেইটা আমরা সবাই যদি মনে রাখি, তাহলে আমরা মনে করি যে এইগুলো থেকে বের হয়ে এসে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তরের একটা পরিবেশ সবাই মিলে তৈরি করব। আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল বা গোষ্ঠীর মধ্যে যতই মতভেদ থাকুক না কেন, মত ভিন্নতা থাকুক না কেন, এমনকি প্রতিহিংসা পরায়ণ মনোভাব থাকলেও আমরা দেখছি যে একটা বিষয়ে তারা কিন্তু একমত হয়ে যায়।
এবং আমার যতদূর মনে পড়ে প্রফেসর ইউনূস দুবার ডেকেছিলেন, যেবার দেখেছে। এবং সবাই যেভাবে একটা ছবি তো একটা আইকনিক ঐতিহাসিক একটা ছবি হয়েছে যে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই কি ধরনের ঐক্যমত্য পোষণ করে এবং তারা এই বিষয়ে একাট্টা। আমার মনে হয় এটা একটা বড় শক্তি নিঃসন্দেহে। আর তরুণরা তো সজাগ রয়েছেন। প্রফেসর সিদ্দিক এবং আজাদ মজুমদার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।